আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে দূরে বিশ্ব দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাল্টিলিঙ্ক নিবেদিত আলোকিত দৈনিকের লাইভ অনুষ্ঠান আলোকিত ভাবনা অনুষ্ঠানে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আমি আছি মোহাম্মদ ওমর ফারুক। আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রফেসর, সাবেক ডিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, কলামিস্ট, লেখক, গবেষক প্রফেসর ডক্টর আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার। আমি স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের অনলাইন ক্লাসের পদক্ষেপ, যৌক্তিকতা ও বাস্তবতা। সম্মানিত দর্শক শ্রোতা, এই লাইভ অনুষ্ঠানে আমরা যুক্ত করেছি আমাদের সম্মানিত মেহমান, সম্মানিত অতিথি, বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার। সম্মানিত অতিথি, আপনার কাছে আমাদের প্রথমেই যে প্রশ্নটি আমরা রাখতে চাই সেটি হলো, সরকার যে জ্বালানি সাশ্রয়ের কথা বলছে, তো এটিকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করার যৌক্তিকতা কতটুকু এবং যাতায়াত সহ অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কি ধরনের সাশ্রয়ী হতে পারে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। জনাব ওমর ফারুক, সম্পাদক আলোকিত দৈনিক, আপনি আজকের দেশের প্রেক্ষাপটে যে বিষয়টি অবতারণা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেশের যে কোনো সংকট মুহূর্তে সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করা, এটা আমাদের সকল নাগরিকের দায়িত্ব। আজকে ইরান এবং ইসরায়েল যুদ্ধের কারণে আমাদের দেশে জ্বালানি যে সংকট হয়েছে, এই সংকটের সাশ্রয়ের কারণে সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 2 দিন বা 3 দিন বা 1 দিন এটা সেভাবে নির্ধারণ করে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে অনলাইন ক্লাস এটা আমরা করোনার সময় বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানেই হয়েছে। প্রত্যেকটা কাজের মেরিট ডিমেরিট আছে, ইতিবাচক নেতিবাচক দিক আছে। সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছেন নিঃসন্দেহে এটি প্রশংসার যোগ্য। তবে শিক্ষাক্ষেত্রে বিষয়টিকে কেন টার্গেট করা হলো, বিষয়টি আমি পুরোপুরি ইতিবাচকভাবে নিতে পারছি না একজন শিক্ষক হিসেবে। দেশের আরও সেক্টর আছে যেখানে জ্বালানি খরচ আরও বেশি হয়। আমি ফেসবুকে কয়েকটা লেখাও লিখেছি, তার মধ্যে সেখানে একটা প্রস্তাব দিয়েছি। যখন এসি ছিল না তখন তো আমরা গরমের মধ্যেই, এবং অনেক প্রতিষ্ঠানে, ইভেন আমার 35 বছর চাকরি হয়ে গেল, আমি সম্প্রতি 2-3 মাস হলো এসি পেয়েছি, সেটাও ডিপার্টমেন্টের টাকা। সরকারের অনেক সেক্টরে এসি চলছে। এই বিষয়টা যদি সরকার বিবেচনা করতেন, আমরা যারা কর্মকর্তা আছি তারা একটু গরমের মধ্যে অফিস চালালাম, এদিকে একটু সাশ্রয় হতে পারে। অফিসের টাইম সেখানে 5 দিন ওপেন আছে, এটা আমরা 4 দিন করতে পারি, 3 দিন বন্ধ রাখা যায়। তবে এখানে অফিস টাইমকে একটু বৃদ্ধি করে দিলে 1-2 ঘন্টা, তাহলে আমাদের যাতায়াতের যে সাশ্রয় এটা হবে। অনর্থক অনেক অফিসে আমাদের ফ্যান চলে, লাইট চলে, রাস্তাঘাটে দেখা যায় সকাল হয়েছে 7-8টা বেজে গেছে, সেখানে লাইট জ্বলছে। এই বিষয়গুলো একটু বোধহয় পদক্ষেপ গ্রহণ করলে এখান থেকে আমরা কিছু সাশ্রয়ের বিষয়টি ইতিবাচক দেখতে পারতাম। কিন্তু সরকার কেন শুধু শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করেছেন, বিষয়টি মোটেই আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে না। এরপরেও
দেশ যেহেতু সরকারের ইচ্ছায় পরিচালিত হয়, আমি আমার পক্ষ থেকে কিছু পরামর্শ দিতে পারি এ বিষয়ে। তবে শুধু শিক্ষাক্ষেত্রকে টার্গেট করা মোটেই সঠিক হয়নি বলে আমি মনে করি। আমাদের অনলাইনে ক্লাসের ব্যাপারে কিছু ইতিবাচক নেতিবাচক দিক রয়েছে। অনলাইন ক্লাস নিতে গেলে আমাদের কোনো প্রতিষ্ঠানে, বিশেষ করে গ্রামে গঞ্জে সেভাবে কোনো ব্যবস্থা নেই। আমরা একমাত্র নির্ভর করছি মোবাইলের উপরে। এই মোবাইল এর মধ্যে আমাদের অনেক নেতিবাচক বিষয় আছে, যেগুলো আমাদের শিক্ষার্থীদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমরা করোনার সময় অনলাইন ক্লাস নিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে যে মোবাইল দিয়েছি, এই মোবাইলের শিক্ষার চাইতে তারা কুশিক্ষায় শিক্ষিত হচ্ছে বেশি। আমার মনে হয় কিছু বিষয় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করলে এই বিষয়টি ইতিবাচকভাবে দেখা যেতে পারে। সেটা হলো, আমাদের মোবাইলে যে নেতিবাচক নগ্ন ছবি ইত্যাদি অ্যাপস আছে, এমনকি ভালো নাটক আছে, তার শিক্ষণীয় অনেক কিছু আছে, এটাও ঠিক, যেটা একজন ব্যক্তির জীবনে দরকার, কিন্তু শিক্ষাক্ষেত্রে তার এটি দরকার নেই। এগুলো অ্যাপস দেখতে গেলে, যেমন একটা শিক্ষণীয় নাটক আছে 1-2 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে, এই নাটকটা দেখতে গেলে প্রতিদিন 1-2 ঘন্টা করে আমাদের শিক্ষার্থীরা কোমলমতি, তারা ওদিকে ঝুঁক বেশি। সেটা দেখতে গেলে তাহলে প্রতিদিন তার জীবন থেকে 2-3 ঘন্টা করে চলে যাচ্ছে, কাজে ওই অ্যাপসটা তার জন্য দরকার নেই। সরকারের পক্ষ থেকে আমি ইতিবাচক দু একটা পরামর্শ দিচ্ছি, সেটা করা যায় কিনা। 1 নম্বর হলো এমন ধরনের অ্যাপস দেওয়া যেখানে শুধু শিক্ষা বিষয় অ্যাপস থাকবে, যেগুলো তার জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য এই অ্যাপসগুলো থাকবে। এবং শিক্ষা বিষয়ক তার কোর্স অনুযায়ী, ক্লাস অনুযায়ী শুধু এর বিষয়গুলোই থাকবে। এ ধরনের অ্যাপস দিয়ে আমাদের বাজারে বোধহয় আলাদা শিক্ষার্থীদের জন্য মোবাইল এর ব্যবস্থা করা যায় কি না। কারণ একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে 7-8-10 হাজার টাকা চলে যায়। আমাদের দেশে একেবারে নিম্নবিত্ত থেকে অনেক ছাত্রছাত্রী এসে থাকে লেখাপড়া করে, তার পিতার জন্য এরকম 10 হাজার টাকা দিয়ে একটা মোবাইল কেনা তাদের জন্য খুবই কষ্টকর। আমাদের দেশীয় প্রযুক্তিতে, আমাদের দেশে এতগুলো বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, প্রতিটা বিশ্ববিদ্যালয় কি আছে, আমাদের আইসিটি ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে কি আমরা এ ধরনের কোনো প্রযুক্তি বের করে খুবই সস্তা দামের মোবাইল, এবং সেখানে শুধু শিক্ষা বিষয়ক অ্যাপস গুলো থাকবে যেগুলো ছাত্রদের কাজে লাগবে, এ ধরনের একটু মোবাইল বাজারজাত করা যায় কিনা। এবং সেই মোবাইলগুলো যদি কিছু দামেও হয়, 4-5 হাজার টাকার মধ্যেও হয়, সেখানে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া যায় কিনা, অথবা শিক্ষার্থীদেরকে কোনো ঋণ দিয়ে এই মোবাইল কেনার ব্যাপারে সহযোগিতা করা যায় কিনা। করোনার সময় মানুষের কোনো আয় উন্নতি ছিল না, তখন আমরা অনেক পরিবারকে খুব কষ্ট করে সন্তানকে মোবাইল কিনে দিতে দেখেছি। সরকার যদি এ বিষয়টি ইতিবাচক ভূমিকা পালন করে, আমার মনে হয় এই দিকটা অন্তত সপ্তাহে 2টি দিন আমরা অনলাইন ক্লাস করতে পারি। যদি এভাবে না করা যায়, তাহলে সকল ধরনের শিক্ষার্থী, সকল পরিবারের শিক্ষার্থী সেটা করা সম্ভব হবে না। আরেকটা বিষয় আমরা করতে পারি কিনা, সেটা হলো এলাকার যেসব প্রতিষ্ঠান আছে গ্রামে গঞ্জে, এখানের শিক্ষার্থীদের জন্য যেহেতু সিলেবাস এক, পার্ট এক, পরীক্ষা হবে একই প্রশ্নে, এই জন্যে আমাদের দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, মডেল কলেজ, স্কুল আছে, এখানে যারা দক্ষ অভিজ্ঞ শিক্ষক আছে, তাদের বক্তব্যগুলো, ক্লাসগুলো অডিও ভিডিওর মাধ্যমে আমরা বড় স্ক্রিনে এক একটা প্রতিষ্ঠানে দেখাইতে পারি কিনা, যেখান থেকে শিক্ষার্থীরা একসাথে এটা তারা করতে পারলো। সেটা আমরা 4 দিন যে ক্লাস চলবে, 4 দিনের 1টা বা 2টে ক্লাস আমরা প্রতিদিন এভাবে নিলে, আর বাকি 3 দিন যদি প্রতিষ্ঠান বন্ধ রাখি, এই 3 দিনে কিন্তু আমাদের অনেক জ্বালানি সাশ্রয় হবে বলে মনে করি। এটা একটা দিক। আর একটা দিক হলো, আমাদের দেশে সৌর বিদ্যুতের বিষয়টি
একটু ভেবেচিন্তে দেখা যেতে পারে এই বিষয়টি আমরা করতে পারি কিনা। অবশ্যই এখানে খরচ বেশি হবে, বেশি হলেও সরকার কোনো দেশ থেকে এভাবে কোনো সহযোগিতা নিয়ে ভর্তুকি দিয়ে গ্রামে গঞ্জে প্রতিষ্ঠানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা, যাতে আমাদের ডিজেল তারপরে এর উপরে যেগুলো দ্বারা বিদ্যুৎ উৎপাদনে যেসব আমাদের তেল খরচ হয় এটা আমরা রোধ করতে পারি যদি আমরা প্রতিটি গ্রামে গঞ্জে এই ধরনের সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে পারি। স্যার, আমরা আপনাকে থামিয়ে সাথে যোগ করতে চাই, আমরা করোনাকালীন সময়ও দেখেছি অনলাইন ক্লাসের বাস্তবতা। এরপরে এই প্রান্তিক পর্যায়ের ছেলে মেয়েগুলো প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে, তারপরে তাদের অ্যাভেলেবেল অর্থনৈতিক দুরবস্থার কারণে ল্যাপটপ, মোবাইল, ট্যাব এগুলোর অ্যাভেলেবেলতা নেই বা ছিল না। তো এখন সেগুলো কিভাবে সরকার কতটুকু মেটাতে পারবে, এই চাহিদাগুলো সরবরাহ করতে পারবে এই ডিভাইস গুলো? পাশাপাশি ইন্টারনেটের ঘাটতি কিন্তু রয়েই গেছে প্রান্তিক পর্যায়ে, তো সেগুলোকে মিলিয়ে কতটুকু অনলাইন ক্লাস ফলপ্রসূ হতে পারে, যদিও 2-3 দিন করা যায়, আর সেক্ষেত্রে ক্লাস করলেও ছেলেমেয়েরা কতটুকু মনোযোগী হতে পারবে, অথবা কতটুকু পড়ালেখার ঘাটতির দিকে আমরা, আপনি সবকিছু মিলে যদি বলতেন। ধন্যবাদ সম্পাদক মহোদয়, আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি শুরুতেই বলেছি যে প্রত্যেকটি বিষয়ে ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। তো আমাদের প্রত্যেকটা বিষয়ে আসলে সংকট যখন শুরু হয়, এই সংকটটা তো বলে কয়ে শুরু হয় না। যেমন করোনা শুরু হয়েছিল, এর জন্য যে প্রস্তুতি দরকার সেটা আমাদের দেশে আসলে নেই। এরকম একটা বিষয় হতে পারে, বা আমরা এভাবে মানে সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা আমরা কখনো কোনো সরকার অন্তত শিক্ষা বিষয়ে করেছেন এমনকি মনে হয় না, আমি দেখিনি। যা হোক, এখন যেহেতু সংকট হয়েছে, সংকট নিরসনে একটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, এ বিষয়ে আমাদের সকলের সার্বিক সহযোগিতা রাখতে হবে। আমি যে প্রথমেই কথাটা বলেছি যে প্রান্তিক পর্যায়ে যেসব শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা বড় স্কিলের ব্যবস্থা করতে পারি কিনা, প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসায় সেখানে একসাথে তারা এসে তারা স্কিলের মধ্যে এই বিষয়টা দেখলো, তাহলে তাদেরকে আর মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ কিনতে হলো না। এটা একটা দিক হতে পারে। আরেকটা দিক আমি একটু আগে যেটা বললাম সেটা হলো আমাদের আইসিটি ডিপার্টমেন্টগুলো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আছে, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় 30টার উপরে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বড় বড় সফটওয়্যার বিজ্ঞানী আছে, আমি মনে করি বড় বড় প্রফেসর আছেন। তারা দেশীয় প্রযুক্তিতে আমাদের এই যে বাটন মোবাইলগুলো, এগুলো আমরা 900, 1000, 1500, 1500, 2000 টাকার মধ্যে কিনে থাকি। এ ধরনের সস্তা প্রযুক্তি দিয়ে তৈরি করা মোবাইলগুলো যদি আমরা সাপ্লাই দিতে পারতাম, সরবরাহ করতে পারতাম, তাহলে বোধহয় আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হতো। আর বেশি বিষয় যখন মোবাইলে থাকে তখন মোবাইলের দাম বেশি হয়, বেশি বিষয়। এখানে শুধু শিক্ষা বিষয় গুলো আছে, এগুলো যদি অ্যাপস গুলো আমরা এখানে ডাউনলোড দিয়ে যদি আমরা এই মোবাইলগুলো সরবরাহ করতে পারি, তাহলে সরকারের যে পরিকল্পনা, সরকারের যে ইচ্ছা, এটা মোটামুটি আমরা বাস্তবায়নে আমরা শিক্ষকরাও এগিয়ে যেতে পারি, এবং আমাদের এই যে প্রান্তিক পর্যায়ের যারা শিক্ষার্থী এবং অভিভাবক আছে তারাও মনে এগিয়ে আসতে পারবে। দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় যেটা আমি বলেছি, সরকারের পক্ষ থেকে আরো দুইটা কাজ করা যায়। একটা হলো ভর্তুকি দিয়ে, যদি একটা মোবাইল 5000 টাকা হয়, অন্তত 2500, 3000 টাকা যদি সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া যায়, দিয়ে তাদেরকে মোবাইল কিনে দেওয়া হলো, তাদের থেকে আস্তে আস্তে বা পরবর্তীতে এটা তারা পরিশোধ করবে। এটা একটা দিক করা যায়। আর আরেকটা হলো, যেমন আমাদের কিছু ব্যাংক আছে, বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক, অনেক বৃত্তি দিয়ে থাকে শিক্ষার্থীদেরকে। প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যদি ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আরো যেসব ব্যাংক আছে তাদের যদি সার্বিক কর্তৃপক্ষ যদি মনে করে, তারা কিছু লোন শিক্ষার্থীদেরকে দিতে পারে, যেটা পরবর্তী তারা চাকরি জীবনে বা যেভাবে হোক সেটা তারা টাকাগুলো আদায় করবে বা বৃত্তি আকারে এই টাকাটা দিতে পারে, যেহেতু এখন একটা সংকট মুহূর্ত
এভাবে যদি তারা এগিয়ে আসে, অথবা দেশের বড় বড় আমাদের শিল্পপতি আছে, পয়সাওয়ালা, কোটি কোটি কোটি, তারা যদি একটু এগিয়ে আসেন, অন্তত 64 জেলায় 66 এরকম অনেক ব্যক্তি আছেন যারা এ ধরনের কয়জন শিক্ষার্থী প্রান্তিক পর্যায়ে, তাদেরকে তারা হেল্প করতে পারে। এ ধরনের সরকার পদক্ষেপ গ্রহণ করলে আমার মনে হয় মোবাইলগুলো সরবরাহ করা যাবে অন্তত, এবং তারা অনলাইন ক্লাস করতে পারবে। হ্যাঁ, এখন এই অনলাইন ক্লাসটি শিক্ষার্থীদেরকে কতটুকু আকৃষ্ট করবে, আমি আগেই বলেছি যে দেশের বড় বড় যারা পণ্ডিত আছেন, যারা বিষয় বিশেষজ্ঞ আছেন, তাদেরকে দিয়ে এইগুলো অডিওর মাধ্যমে মোবাইলে সরাসরি লাইভে যদি আমরা নাই করি, আমাদের অনেক শিক্ষকই এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমরা শিক্ষক গত 15-20 বছরে কিছু ত্রুটি তো হয়েছে, এছাড়াও ধানের সাথে চিটা থাকে। যত ভালো শিক্ষক দেই না কেন, যে কোনো ভাবে আমাদের শিক্ষক ও ধরনের কিছু চিটা শিক্ষক কিন্তু আমাদের মধ্যে আছে, এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। আমরা যদি তাদেরকে দিয়ে ক্লাস নেওয়াতে যাই, শিক্ষার্থীরা সেভাবে বুঝতে পারবে না। এই জন্য অভিজ্ঞ দক্ষ শিক্ষকদের দ্বারা অডিও ভিডিওর মাধ্যমে আমরা বড় স্ক্রিনে আমরা এই বিষয়টা করলে আমরা অনেকটাই সরকারকে সহযোগিতা করতে পারবো এই ব্যাপারে। আর আরেক কথা হলো যেটা, সেটা হলো আমাদের করোনার সময় শিক্ষার্থীদেরকে এই পদক্ষেপগুলো না নেওয়ার কারণে হয়েছে আমাদের দেশে অন্তত বিদেশি চ্যানেল 10-20-50টা 100টা পর্যন্ত চ্যানেল আছে, যেগুলো আমাদের টিভিতে চলে, মোবাইলেও চলে। আমাদের এই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া এবং নেকের যে বিষয়গুলো আছে এগুলো শিক্ষার্থীদের জন্য যে মোবাইলগুলো সরবরাহ করা হবে, ওখানে শিক্ষা বিষয়ক ছাড়া আর কোনো কিছু থাকবে না। যেহেতু এটা টাচ মোবাইল, তাদের শিক্ষা বিষয়ক যে অ্যাপস গুলো থাকবে সেখানে টাচ করলে শুধু এগুলো ওপেন হবে, আর অন্য বিষয়গুলো যদিও তার মোবাইলে থাকে সেখানে টাচ করলে ওপেন হবে না। এগুলো কেন্দ্রীয় ভাবে আমাদের আইসিটি অভিজ্ঞতারা, আমি এ বিষয়ে অভিজ্ঞ নই, আমি এ বিষয়ে পরামর্শ দিতে পারবো না, তারা যদি এই ব্যবস্থা গ্রহণ করে অনায়াসে করতে পারে। যেমন আমরা রাউটার দিয়ে করতেছি, এই যে মোবাইলে যে ই করছি, শুধু যে রুমে দেওয়া হচ্ছে, হ্যাঁ নেট, শুধু ওই রুমে কিন্তু আমরা ওখানে সংযোগ করতে পারছি, অন্য রুমে কিন্তু আমাদের নেট সংযোগ হচ্ছে না। এটা যদি আমরা করতে পারি, একটা রুম, একটা বাসার 4-5টা রুম থাকে, একটা রুমকে আমরা একেবারে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা মোবাইলগুলোতে নেগেটিভ অ্যাপস গুলো আমরা কেন কন্ট্রোল করতে পারবো না? এটা সরকারের কোথায় বাধা আছে আমি জানি না। যদি সেগুলো আমরা অ্যাপস গুলো কন্ট্রোল করে শুধু শিক্ষা বিষয়ক অ্যাপস গুলো যদি চালু করে ও ধরনের মোবাইল সরবরাহ করতে পারি, তাহলে আমরা মনে হয় অন্তত সপ্তাহে 2 দিন অনলাইনে ক্লাস করলে কিছু ফলপ্রসূ হবে। তা না হলে আমরা করোনার সময় শিক্ষার্থীদেরকে যেভাবে ভেস্তে দিয়েছি, তারা কিন্তু পড়াশোনা মোটেই করে না, সারা দিন রাত 24 ঘন্টা তারা মোবাইল নিয়ে বসে থাকে। এটাই কোনো গার্জিয়ান তাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারছে না। কন্ট্রোল করতে গিয়ে 2-4 জন যে আমরা নিহত হইনি, এ ঘটনাও কিন্তু আমাদের দেশে একেবারে কম নয়। এই বিষয়ে আমি সরকারি সদয় দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে মনে হয় আমরা কিছুটা এ বিষয়ে। আর সর্বোপরি যে বিষয়টা, আমি যে বিষয়টা আরেকটু আমরা আমাদের তেলের মাধ্যমে, ডিজেল এগুলোর মাধ্যমে যে আমাদের বিদ্যুৎ করছি, উৎপাদন করছি, ওই বিষয়টা আমরা অনেকটাই সাশ্রয় পাবো বলে আমি মনে করি। আর বিষয়টি সংকট যেহেতু খুব দীর্ঘস্থায়ী নয়, খুব অল্প সময়ের জন্য, আমি সকল শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে ইতিবাচক ভাবে, নেতিবাচক ভাবে না, ইতিবাচক ভাবে আমরা অনলাইনে ক্লাস করতে পারি, তবে এই সুবিধাগুলো থাকা দরকার বলে আমি মনে করি। জি, আমি সর্বশেষ যে বিষয়টি আপনার থেকে অল্প কথাই জানতে চাইবো, সেটি হলো, আপনি ইতিমধ্যে বলেছেন, তারপরেও আমরা এক লাইনে কনক্লুশনের মতো আমরা টানতে যাচ্ছি যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে, 3 দিন অনলাইন ক্লাস, 3 দিন ক্লাস এবং 2 দিন অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস মিলিয়ে, তো সেক্ষেত্রে শিক্ষার মান যাতে বজায় থাকে, প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীরা প্রযুক্তিগত ভাবে অতটা ভালো না হলেও, প্রশিক্ষিত না হলেও, তাদেরকে কিভাবে এই দিকে অভ্যস্ত করা যায় এবং শিক্ষার মান যাতে বজায় থাকে, কোনোভাবেই শিক্ষা ক্ষেত্র ক্ষতিগ্রস্ত না হয়,
শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়। তো সেভাবে সেই ব্যাপারে আপনার সর্বশেষ পরামর্শ চাচ্ছি দর্শক মন্ডলী। অনেক ধন্যবাদ আপনাকে। চাই আসলে এখানে দায়িত্ব আমাদের শিক্ষকদের প্রতি বেশি। আমরা শিক্ষকগণ যদি শিক্ষার্থীদেরকে সেভাবে বোঝাইতে পারি, যেহেতু তাদের জীবনটা, এই যারা দশম শ্রেণীতে পড়ে তাদের বয়স 15-16, যারা কলেজে পড়ে 17-18, তার মানে জীবনের 1/4 এখন, সামনে আরো মানে আরো 3/4 জীবন তাদের পড়ে আছে। সামনে তারা কিভাবে নিজেদেরকে গড়ে নেবে, কিভাবে সামনে চলবে, কিভাবে দেশ জাতির সেবা করবে, কিভাবে পিতামাতার, এলাকার, তার পরিবারের সেবা করতে পারবে, সেজন্য তাকে মানুষ হতে হবে। আসলে মানুষ হও বড় নিজের চেষ্টায়, এটা আমার একটা স্লোগান, বড় হও নিজের চেষ্টায়। এই নিজের চেষ্টা, এই কথাটা, এই স্লোগানটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই বুঝটা একজন শিক্ষককেই দিতে হবে। একজন শিক্ষকই পারে এই শিক্ষার্থীদেরকে সেভাবে মনোযোগী করতে। যদিও আজকাল কিছু শিক্ষার্থী আছে যারা শিক্ষকের কথা শুনে না, মানে না তাদের কাছে। তবে আমার মনে হয়, আমি যতটুকু আলহামদুলিল্লাহ আমার শিক্ষকতা জীবনে 35-40 বছর হয়ে গেল, যতটুকু দেখেছি শিক্ষার্থীরা তত খারাপ নয়, কিন্তু আমরা তাদের কাছে তাদের জীবনকে সেভাবে তুলে ধরতে পারি না। শুধু পুস্তকের পাঠদান এটাই না, তারা জীবনকে কিভাবে সামনে পরিচালনা করবে, কিভাবে তারা বড় হবে, বড় হওয়াটা শুধু নিজের জন্য নয়, দেশ জাতির জন্য, তাহলে তাকে আরো বড় হইতে হবে, কিভাবে হইতে হবে, এই পথটা যদি গাইডলাইনটা আমরা দিতে পারি, এটা শিক্ষকের দায়িত্ব। আর আমাদের অনেক ফ্যামিলি আছেন যারা এই মোবাইলে আসার কারণে, এই বিভিন্ন চ্যানেল আসার কারণে বাপ মা অনেকে সারাদিন ব্যস্ত থাকেন সেদিকে, তারা সন্তানের কোনো খোঁজ খবর রাখে না। সন্তান পড়াশোনা করলো, সেখানে অনলাইন ক্লাস হচ্ছে, সেখানে সন্তান কি ওখানে ক্লাস করছে না মোবাইলের অন্য কোনো অ্যাপস দেখছে, এ বিষয়ে কিন্তু তাদের কিন্তু খেয়াল নেই। তারা মনে করছে ই করছে, তারা পড়াশোনা করছে। এখন বর্তমানে যে যুগ, এই যুগে আমাদের যারা আমরা অভিভাবক আছি, তাদেরকে কিন্তু খুব খুব সচেতন থাকতে হবে। এটা হলো দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হলো, সরকারকে বিশেষভাবে পদক্ষেপ নিতে হবে যে সন্তানদের ক্ষতি করে, শিক্ষার্থীদের ক্ষতি করে এমন কোনো অ্যাপস মোবাইলে থাকবে না, যে শুধু ওই অ্যাপসটাই থাকবে যে অ্যাপসটা তাদের শিক্ষা বিষয়ে, এবং কাজ মোবাইলে শুধু শিক্ষা বিষয়ে কাজ করলেই সেটা ওপেন হবে, আর অন্য কিছু কোনো বিষয় থাকলেও মোবাইলে সেটা কাজ হবে না। যেমন কিছু ভিডিও আছে, নেকেড ভিডিও, সেখানে লেখা থাকে 18 বছরের নিচে হলে এটা ওপেন করবে না। তাহলে যার বয়স 18 বছরের নিচে, তারা যত টাচ করুক, যত ওপেন করুক, সেটা ওপেন হবে না। এটা কেন্দ্রীয়ভাবে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তাহলে মনে হয় আমরা কিছুটা ফলপ্রসূ হবে আমাদের অনলাইন ক্লাসগুলো। আর প্রান্তিক পর্যায়ে তাদের মোবাইল কেনার ব্যাপারে সরকারকে আমি বিনীত অনুরোধ করছি, অল্প দামে মোবাইল সাপ্লাই দেওয়া, অথবা ঋণ দেওয়া, অথবা দেশের যারা খ্যাতিমান আছে, অর্থ সম্পদশালী আছে, তাদের এগিয়ে আসা এই ব্যাপারে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এবং অনুষ্ঠানকে ফলপ্রসূ করার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা থেকে আশা করি দর্শক মন্ডলী উপকৃত হবেন, সরকার পরামর্শ গ্রহণ করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও আপনার এই পরামর্শগুলো গ্রহণ করে অনলাইন ক্লাসের বাস্তবতা এবং যৌক্তিকতা তারা কাজে পরিণত করবেন। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।